ডিয়ার ভিউয়ার্স, তাহলে প্রথমেই শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। মোকদ্দমায় পক্ষভুক্ত না করা এবং ভুল পক্ষভুক্তি কাকে বলে এবং পার্থক্য কি? মোকদ্দমায় পক্ষভুক্ত না করা বা ইংরেজিতে যাকে বলে নন জয়েন্টার। কোনো মোকদ্দমায় কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ যদি প্রয়োজনীয় পক্ষ হওয়া সত্ত্বেও তাকে বা তাদেরকে পক্ষ হিসেবে যুক্ত করা না হয়, তাহলে তাকে পক্ষভুক্তি না করা বলে বা নন জয়েন্টার বলে। আর এক্ষেত্রে যার বা যাদের নাম সংযোজন করা উচিত ছিল কিন্তু করা হয়নি, তাদেরকে সংযোজন করা সঙ্গত মনে করলে আদালত সংযোজন করতে পারেন। এরূপ সংযোজন করলে দেওয়ানি কার্যবিধির এক আদেশের ৯ বিধি অনুযায়ী মোকদ্দমা অচল হবে না। এখন আমি ভুল পক্ষভুক্তিকরণ বা মিস জয়েন্টার কাকে বলে বলছি। কোনো মোকদ্দমায় কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ যদি বাদী বা বিবাদী হিসেবে পক্ষ হওয়ার কোনো কারণ না থাকে, অথচ তাকে বা তাদেরকে পক্ষ হিসেবে সংযোজিত করা হয়েছে, তাকে ভুল পক্ষভুক্তি বা মিস জয়েন্টার বলে। এক্ষেত্রে যার বা যাদের নাম বাদ দেওয়া উচিত তাকে বা তাদেরকে সঙ্গত মনে করলে আদালত পক্ষ থেকে বাদ দিতে পারে। এরূপ পক্ষ থেকে বাদ দেওয়া হলে দেওয়ানি কার্যবিধির এক আদেশের ৯ বিধি অনুযায়ী মোকদ্দমা অচল হবে না। এরপরে আমি পার্থক্য বলছি দুইয়ের মধ্যে। প্রথমেই সংজ্ঞাগত পার্থক্য, নন জয়েন্টার এবং মিস জয়েন্টার মধ্যে পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্যের মধ্যে প্রথমে পক্ষভুক্তি না করার ব্যাপারে বলছি। কোনো মোকদ্দমায় কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ যদি প্রয়োজনীয় পক্ষ হওয়া সত্ত্বেও তাকে বা তাদেরকে পক্ষ হিসেবে যুক্ত করা না হয়, তাহলে তাকে পক্ষভুক্তি না করা বলে বা নন জয়েন্টার বলে। এখন ভুল পক্ষভুক্তিকরণ, কোনো মোকদ্দমায় কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ যদি বাদী বা বিবাদী হিসেবে পক্ষ হওয়ার কোনো কারণ না থাকে, অথচ তাকে বা তাদেরকে পক্ষ হিসেবে সংযোজিত করা হয়েছে, তবে তাকে ভুল পক্ষভুক্তি বা মিস জয়েন্টার বলে। ২ নম্বর, প্রতিশব্দগত পার্থক্য। পক্ষভুক্তি না করার ইংরেজি হচ্ছে নন জয়েন্টার এবং ভুল পক্ষভুক্তি করার ইংরেজি হচ্ছে মিস জয়েন্টার। ৩ নম্বর পার্থক্য, অচলগত পার্থক্য। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পক্ষভুক্ত না করলে মোকদ্দমা অচল হবে। আর মিস জয়েন্টার ক্ষেত্রে ভুল পক্ষভুক্তি করার কারণে মোকদ্দমা অচল হবে না। ৪ নম্বর, সংযোজনগত পার্থক্য কি? এক্ষেত্রে কোনো ব্যক্তির নাম সংযোজন করা হয়, আর মিস জয়েন্টার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ব্যক্তির নাম সংযোজন করা হয় না। কর্তনগত পার্থক্য কি? এক্ষেত্রে কোনো ব্যক্তির নাম কর্তন করা হয় না, আর মিস জয়েন্টার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ব্যক্তির নাম কর্তন করা হয়। এখন আমি পরের প্রশ্নে যাচ্ছি। এ সম্পর্কিত বিধিগুলি কি কি, বা মিস জয়েন্টার এবং নন জয়েন্টার ক্ষেত্রে কি কি বিধিবিধান অনুসরণ করা হয়। দেওয়ানি আইন অনুযায়ী যে পক্ষ মোকদ্দমা দায়ের করে তাকে বাদী বলে, এবং যে পক্ষের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয় তাকে বলা হয় বিবাদী। দেওয়ানি মোকদ্দমায় বিবাদীকে ইংরেজিতে বাদীকে বলে প্লেন্টিফ, PLAIN প্লেন্টিফ। আর বিবাদীকে ইংরেজিতে বলে ডিফেন্ডার, ডিফেন্ডেন্ট, DEFENDANT, ডিফেন্ডেন্ট। কোনো মোকদ্দমায় বাদী যেমন এক বা একাধিক হতে পারে, আবার তেমনি বিবাদীও এক বা একাধিক থাকতে পারে। সাধারণত বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয় এবং প্রতিকার চাওয়া হয়, কিন্তু কখনো কখনো বিবাদী ছাড়াও অন্যের বিরুদ্ধে মোকাবেলা
বিবাদী হিসাবে মোকদ্দমা দায়ের করা হয়, এটাকে মোকাবেলা বিবাদী বলা হয়। অবশ্য মোকাবেলা বিবাদীর বিরুদ্ধে কোনো প্রতিকার চাওয়া হয় না, এদেরকে মোকাবেলা বিবাদী হিসেবে মোকদ্দমায় পক্ষভুক্ত করা হয়। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, ক এবং খ দুই ভাই, তাদের 1 একর একটি জমি থেকে গ কর্তৃক তারা দুজনেই বেদখল হলো। ক মোকদ্দমা দায়ের করতে আগ্রহী, কিন্তু খ আগ্রহী নয়। উক্ত জমিতে ক এর সত্ত্ব অর্ধেক, সুতরাং সে সম্পূর্ণ জমির দাবি করতে পারে না, যার ফলে ক অর্ধেক অংশের জন্য মোকদ্দমা দায়ের করল ক। এক্ষেত্রে ক্ষয়ের মোকাবেলা হওয়া প্রয়োজন, কিন্তু খ তো মোকদ্দমা করতে রাজিই ছিল না। এই অবস্থায় ক্ষয়ের বিরুদ্ধে মোকাবেলা বিবাদী হিসেবে মোকদ্দমা দায়ের করা প্রয়োজন হতে পারে। মোকাবেলা করার জন্য এটাকে বলে মোকাবেলা বিবাদী, তখন খ মোকাবেলা বিবাদী হয়ে যাবে। খ মোকাবেলা বিবাদী হিসেবে পক্ষ হয়ে মোকদ্দমা চলাকালীন সময়ে তার দাবি তামাদি হয়ে না গেলে বাকি অর্ধেক জমি কোর্ট ফি প্রদান করে এই মোকদ্দমার বিবাদী থেকে সহবাদী হিসেবে মোকদ্দমা চালাতে পারে। এখন আমি নিচে আপনাদেরকে বিষয়টা বিধিবিধান সংক্রান্ত উল্লেখ করছি। 1 নম্বর বিধি হচ্ছে, এটা মুছে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, যারা মোকদ্দমার বাদী হিসাবে সামিল হতে পারে এই বিষয়ে যে বিধান আছে সেটা হচ্ছে, একই কাজ বা আদান প্রদান সমূহের দ্বারা যারা একত্রে বা পৃথকভাবে কোনো প্রতিকার দাবি করতে পারে, এবং যখন উক্ত ব্যক্তিগণ পৃথকভাবে মোকদ্দমা দায়ের করলে বিধি সংক্রান্ত সাধারণ প্রশ্নের উদ্ভব হতে পারে, অনুরূপ সকলকেই একই মোকদ্দমার বাদী হিসাবে সামিল করা যায়। এটা এক আদেশের এক বিধিতে বলা হয়েছে। 2 নম্বর, যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে কিছু ব্যক্তিকে বাদী পক্ষে সামিল করা হলে মোকদ্দমার বিচারে অসুবিধা হতে পারে বা বিলম্ব হতে পারে, তাহলে আদালত বাদীগণকে স্ব ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে পারেন বা পৃথক বিচার অনুষ্ঠানের আদেশ দিতে পারেন, অথবা উপযুক্ত অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা বলা হয়েছে এক আদেশের 2 বিধিতে। 3 নম্বর, একই কাজ বা আদান প্রদান সমূহের দ্বারা যার বিরুদ্ধে একত্রে বা পৃথকভাবে কোনো প্রতিকার দাবি করতে পারে, অথবা যখন উক্ত ব্যক্তিগণ পৃথকভাবে মোকদ্দমা দায়ের করলে বিধি সংক্রান্ত সাধারণ প্রশ্নের উদ্ভব হতে পারে, অনুরূপ সকলকেই একই মোকদ্দমার বিবাদী হিসেবে সামিল করা যায়। এটা এক আদেশের 3 বিধিতে বলা হয়েছে। 4 নম্বর বলছি, কোনো পক্ষে একাধিক ব্যক্তি থাকলে এক বা একাধিক ব্যক্তির পক্ষে বা বিপক্ষে রায় হতে পারে। কোনো পক্ষে একাধিক ব্যক্তি থাকলে আদালত নিম্মুক্তভাবে রায় প্রদান করতে পারবেন। 1 নম্বর হচ্ছে, বাদীগণের মধ্যে যিনি যে প্রতিকার পাওয়ার অধিকারী বলে আদালত মনে করবেন তার অনুকূলে সেই প্রতিকার দিয়ে রায় প্রদান করবেন। এটা এক আদেশের 4 বিধিতে বলেছে। আর 2 নম্বর হচ্ছে, বিবাদীগণের মধ্যে যে বা যারা দায়ী হবেন তাদের প্রতিকূলে আদালত রায় প্রদান করবেন। এটা বলেছে এক আদেশের 4 বিধিতেই। তাহলে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। মোকদ্দমায় কারণসমূহের সংযোজন কি? আমি একটু আগে কথাটা শেষ করে দেই। অপসংযোগ বিধিটা বলা হয়নি। অপসংযোগ বিধির বিধানটা আমি বলছি। অপসংযোগ বিধির বিধান হচ্ছে, দেওয়ানি আইন অনুযায়ী যে পক্ষ মোকদ্দমা দায়ের করে তাকে বাদী, আর যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে তাকে তো বিবাদী বলে। তবে পক্ষগণের অপসংযোগ 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে, বিবাদীর বিরুদ্ধে বাদীগণের পরস্পরের দাবি যদি ভিন্ন প্রকৃতির হয় তাহলে এই ধরনের অপসংযোগ ঘটতে পারে। যেমন ডিসজয়েন্টের ক্ষেত্রে
কয়ের বিরুদ্ধে খ এবং গ একটি মামলা দায়ের করলো। উক্ত মোকদ্দমায় ক্ষয়ের দাবি সে কয়ের নিকট জমি বর্গা ফসলের মূল্য বাবদ 1,000 টাকা পাবে, আর গয়ের দাবি সে কয়ের নিকট দোকানের পাওনা বাবদ 2,000 টাকা পাবে। এক্ষেত্রে বাদীপক্ষের অপসংযোগের সাথে নালিশের কারণের অপসংযোগ বলা হয়। 2 নম্বর হচ্ছে বিবাদী পক্ষে যদি বিবাদীর বিরুদ্ধে বাদী যদি ভিন্ন ভিন্ন দাবি করে, তাহলে এই ধরনের অপসংযোগ ঘটতে পারে। যেমন খ এবং গয়ের বিরুদ্ধে ক একটি মোকদ্দমা দায়ের করল। উক্ত মোকদ্দমায় কয়ের দাবি সে ক্ষয়ের নিকট বর্গা ফসলের মূল্য বাবদ 1,000 টাকা পাবে এবং গয়ের নিকট দোকানের পাওনা বাবদ 2,000 টাকা পাবে। এক্ষেত্রে বিবাদী পক্ষের অপসংযোগের সাথে নালিশের কারণের অপসংযোগ বলা। আচ্ছা, এখন অপসংযোগ বিধির বিধানগুলি যেরকম, সেটা হচ্ছে ভ্রান্তভাবে যদি কোনো ব্যক্তিকে মোকদ্দমার পক্ষ করা হয় বা বাদ দেওয়া হয়, তাহলে তার জন্য মোকদ্দমার ক্ষতি হবে না। অনুরূপ ক্ষেত্রে পক্ষগণের বা স্বার্থ যতটা জড়িত, সেই অনুসারে আদালত বিরোধমুক্ত প্রশ্ন যতটুকু সম্পর্কিত ততটুকু বিবেচনা করতে পারে। এটা এক আদেশের 9 বিধিতে বলা হয়েছে। তারপরে 2 নম্বরে ভুল বাদীর নামে মোকদ্দমা দায়ের করা হলে কি পদ্ধতি গ্রহণ করা যায়। বাদী হিসেবে ভুল ব্যক্তির নামে মোকদ্দমা দায়ের করা হলে অথবা বাদীর নাম সঠিক হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ হলে আদালত যদি উক্ত ভুলকে পবিত্র ভুল মনে করেন, তাহলে মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্রয়োজন মনে করলে তা সংশোধনের আদেশ দিতে পারবেন। এটা এক আদেশে 10 বিধিতে বলেছে, এক উপবিধি আছে। 2 নম্বর, কোনো পক্ষের আবেদনে বা আদালত সঙ্গত মনে করলে মোকদ্দমার যে কোনো পর্যায়ে অন্যায়ভাবে যুক্ত কোনো বাদী বা বিবাদীর নাম বাদ দিতে পারবে এবং যার নাম সংযোজন হওয়া প্রয়োজন তাকে যুক্ত করার আদেশও দিতে পারবেন। এটা এক আদেশে 10 বিধির 2 উপবিধিতে বলা হয়েছে। বিবাদীর নাম সংশোধন করতে হলে আর্জিও সংশোধন করতে হবে। এই সংক্রান্ত বিধান হচ্ছে, মোকদ্দমায় নতুন বিবাদী যুক্ত করা হলে আদালত অন্য কোনোরূপ নির্দেশ প্রদান না করলে আর্জি সংশোধন করতে হবে। যেমন এটা বলা হচ্ছে আদেশ 1-এর বিধি 10-এর 4 উপবিধিতে। ভ্রান্তভাবে যদি মোকদ্দমার পক্ষ সামিল করা বা বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে বিধিবিধান কি। ভুলভাবে কোনো ব্যক্তিকে মোকদ্দমার পক্ষ করা হলে বা বাদ দেওয়া হলে উক্ত আপত্তি সর্বপ্রথম প্রাপ্ত সুযোগে করতে হবে। বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে অথবা বিচার্য বিষয় নির্ধারণকালে উক্ত আপত্তি উত্থাপন করতে হবে। তবে আপত্তির কারণ যদি পরে উদ্ভূত হয়, তাহলে পরেও উক্ত আপত্তি উত্থাপন করা যাবে। এরপরে যাচ্ছি মোকদ্দমায় কারণসমূহের সংযোজন কি। কোনো মোকদ্দমায় যে সকল বিষয়ের উপর ভিত্তি করে কোনো বাদী আদালতের রায় তার পক্ষে পেতে ইচ্ছে করে, সেই সকল বিষয়কেই মোকদ্দমার কারণসমূহের সংযোজন বলে। অন্যভাবে বলা যায়, যে সকল বিষয় কোনো মোকদ্দমার প্রমাণ করতে হবে, সেই বিষয়গুলি মোকদ্দমার আর্জিতে অবশ্যই উল্লেখ করতে হবে। এটি হলো মোকদ্দমার কারণসমূহের সংযোজন। দেওয়ানি কার্যবিধির 2 আদেশের বিভিন্ন বিধিতে মোকদ্দমার কারণসমূহ সংযোজন সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে। সেই বিধানগুলো হচ্ছে, 1 নম্বর, ভিন্ন কোনো বিধান না থাকলে বাদী একই বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে কোনো মোকদ্দমায় কতিপয় কারণ একত্রিত করতে পারেন। আর একাধিক বাদী যদি বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মোকদ্দমার কারণের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে মোকদ্দমার সমুদয় কারণ একত্রিত করতে পারবেন। তারপরে বলা হয়েছে, কোনো মোকদ্দমায় যদি কতিপয় কারণ একত্রিত করা থাকে, তাহলে মোকদ্দমা দায়েরের তারিখে সকল বিষয়বস্তু
মূল্য বা পরিমাপের উপর আদালতের এখতিয়ার নির্ভর করবে। এটা বলা হচ্ছে আদেশ 2-এর বিধি 3-এ। 2 নম্বর, নিম্নের বিষয়গুলি ছাড়া আদালতের অনুমতি ব্যতীত মোকদ্দমায় একাধিক কারণ একত্রিত করা যাবে না। সেই কারণগুলো হচ্ছে: 1, মোকদ্দমার দাবিকৃত সম্পত্তি বা তার কোনো অংশ সম্পর্কিত বকেয়া খাজনার জন্য দাবি। 2 হচ্ছে যে চুক্তি অনুযায়ী দাবিকৃত সম্পত্তি বা তার কোনো অংশ কেউ দখল করেছে সেই চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি। 3 হচ্ছে উক্ত কারণের উপর নির্ভরশীল প্রতিকার সংক্রান্ত দাবি। এই সংক্রান্ত বিধান আদেশ 2 এবং বিধি 4-এ উল্লেখ করা আছে। 3 নম্বর বিধান হচ্ছে মোকদ্দমায় যে সকল কারণ একত্রিত করা হয়েছে সেগুলি যদি একত্রে বিচার বা নিষ্পত্তি করা আদালতের নিকট অসুবিধাজনক মনে হয় তাহলে আদালত আলাদা আলাদা বিচার অনুষ্ঠানের জন্য আদেশ প্রদান করতে পারবেন অথবা উপযুক্ত অন্য কোনো আদেশ দিতে পারবেন। এটা বলা হয়েছে 2 আদেশ বিধি 6। এরপরে 4 নম্বরে যাচ্ছি। যদি ভ্রান্তভাবে মোকদ্দমার কারণ একত্রিত করা হলে সর্বপ্রথম প্রাপ্ত সুযোগে আপত্তি করতে হবে। তবে আপত্তির কারণ যদি পরে উদ্ভূত হয় তাহলে পরেও আপত্তি উত্থাপন করা যাবে। এটা আদেশ 2 বিধি 7-এ বলা হয়েছে। এখন আমি পরের প্রশ্নে যাচ্ছি। মোকদ্দমায় শুনানির সময় কিভাবে পক্ষগণ হাজির হবেন? দেওয়ানি কার্যবিধির 9 আদেশে 1 বিধিতে এ সংক্রান্ত বিধিবিধান বলা হয়েছে। বিবাদীকে আদালতে হাজির হয়ে মোকদ্দমার জবাব দেওয়ার জন্য সমন প্রদান করা হয়। উক্ত সমনে তারিখ নির্ধারিত থাকে। সমনে যে তারিখ নির্ধারিত থাকে সেই তারিখে পক্ষগণ নিজে অথবা উকিলের মাধ্যমে আদালতে হাজিরা প্রদান করবেন। এছাড়া আদালত কর্তৃক নির্ধারিত কোনো তারিখ পর্যন্ত শুনানি মুলতবি রাখা না হলে সেই দিন শুনানি অনুষ্ঠিত হবে। এরপরে আমি যাচ্ছি গড় হাজিরার ফলাফল কি এবং হাজিরার বিধি কি। প্রথমে হাজিরার বিধি বলছি। দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 1 বিধি অনুযায়ী বিবাদীকে আদালতে হাজির হয়ে মোকদ্দমার জবাব দেওয়ার জন্য সমন প্রদান করা হয়। উক্ত সমনে তারিখ নির্ধারিত থাকে। সমনে যে তারিখ নির্ধারিত থাকে সেই তারিখে পক্ষগণ নিজে অথবা উকিলের মাধ্যমে আদালতে হাজিরা প্রদান করবেন। এছাড়া আদালত কর্তৃক নির্ধারিত কোনো তারিখ পর্যন্ত শুনানি মুলতবি রাখা না হলে সেই দিন শুনানি অনুষ্ঠিত হবে। এরপরে 9 আদেশ অনুযায়ী যে সমস্ত গড় হাজিরা বিধান এবং ফলাফল সেটা বলা হয়েছে। 1 নম্বরে বলছি, মোকদ্দমার শুনানির জন্য ডাকা হলে কোনো পক্ষই যদি হাজির না হয় তাহলে আদালত উক্ত মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারবেন। এটা বিধি 3-এ বলেছে, আদেশ 9। 2, মোকদ্দমার চূড়ান্ত শুনানির দিন বাদী হাজির থাকে যদি, কিন্তু বিবাদী যদি অনুপস্থিত থাকে তাহলে অবস্থাটা হবে এরকম। 1, সমন যদি যথাযথভাবে হাজির জারি করা হয় এবং বাদী হাজির কিন্তু বিবাদী অনুপস্থিত তাহলে আদালত একতরফা বিচার করতে পারবেন। এটা বিধি 6-1-এ বলা হয়েছে। এটা আদেশ কিন্তু 9 আর বিধি 6-1। তারপরে দ্বিতীয়বার সমনের বিষয়ে বলা হয়েছে। সমন যদি যথাযথভাবে জারি হয় এবং বাদী হাজির কিন্তু বিবাদী অনুপস্থিত তাহলে আদালত দ্বিতীয়বার সমন জারি করতে পারেন। এটা বিধি 6-2-এ বলা হয়েছে।
না সরি, এটা বিধি 6-এর একই বলা হয়েছে। এরপরে 3 নম্বরে যেটা বিধান আছে, সমন যথাযথভাবে জারি হলেও বিবাদীকে যদি আবেদনের জবাবদানের জন্য যথেষ্ট সময় দেওয়া না হয়, তাহলে পরবর্তী কোনো তারিখ পর্যন্ত আদালত শুনানি মুলতবি রাখবেন এবং বিবাদীকে উক্ত তারিখ জানানোর জন্য নির্দেশ দিবেন। এটা 6-এর একই বলা হয়েছে। 3, বাদীর কোনো ত্রুটির কারণে সমন জারি করা না হলে মোকদ্দমার শুনানি স্থগিত রাখার জন্য যে খরচ হবে তা বাদীকে বহন করার জন্য আদেশ প্রদান করবেন আদালত। এটা বিধি 6-এর 2-এ বলা হয়েছে। 6-এর 2-এ। এরপরে 4 নম্বরে বলছি। 4 নম্বরে বলা হয়েছে, মোকদ্দমায় শুনানির দিন বিবাদী হাজির কিন্তু বাদী অনুপস্থিত, তাহলে নিম্ন অবস্থাটা হবে। সেটা হচ্ছে 1 নম্বর কি হচ্ছে, 1 নম্বর হবে, বিবাদী যদি বাদীর দাবি সম্পূর্ণ বা অংশবিশেষ মেনে না নেয়, তাহলে আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিবেন। এটা বিধি 8-এ বলা হয়েছে। 2 নম্বরে, বিবাদী যদি বাদীর দাবি সম্পূর্ণ বা অংশবিশেষ মেনে নেয়, তাহলে সেই অনুপাতে আদালত বিবাদীর বিরুদ্ধে ডিক্রি দান করবেন আর অবশিষ্ট দাবি সম্পর্কে মোকদ্দমা খারিজের আদেশ দিবেন। এটা বিধি 8-এ বলা হয়েছে। এরপরে আমি যাচ্ছি, যদি কতিপয় বাদীর মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকে তাহলে কি হয়। কতিপয় বাদীর মধ্যে এক বা একাধিক ব্যক্তি অনুপস্থিত থাকলে তাদের অনুরোধে আদালত সকল বাদী উপস্থিত হলে যেভাবে বিচার হতো সেইভাবে বিচারের অনুমতি দিতে পারেন অথবা উপযুক্ত অন্য কোনো আদেশ দিতে পারবেন। এটা বিধি 10-এ বলা হয়েছে। এরপরে, যদি কতিপয় বিবাদীর মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকলে তাহলে বিধান কি। কতিপয় বিবাদীর মধ্যে এক বা একাধিক ব্যক্তি অনুপস্থিত থাকলে বিচার অনুষ্ঠিত হবে এবং অনুপস্থিত বিবাদীর জন্য আদালত উপযুক্ত কোনো আদেশ দিবেন। এটা বিধি 11-তে বলা হয়েছে। এরপরে, ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পরও যদি অনুপস্থিত থাকেন তাহলে কি বিধান আছে। কোনো বাদী বা বিবাদীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পরও যদি অনুপস্থিত থাকেন এবং সন্তোষজনক কারণ দর্শাতে না পারেন, এই আদেশে বর্ণিত বিধি তার জন্য প্রযোজ্য হবে। এটা বিধি 12-তে বলা হয়েছে। এখন গড় হাজিরার ফলে যদি মোকদ্দমা খারিজ হয়ে যায় তাহলে এর প্রতিকার কি। দেওয়ানি কার্যবিধির 9 আদেশে এই সম্পর্কে বিধিবিধান বলা হয়েছে যে বাদীর গড় হাজিরার কারণে মোকদ্দমা খারিজ হলে তার প্রতিকার হচ্ছে, 1, মোকদ্দমা শুনানির জন্য ডাকা হলে কোনো পক্ষই যদি হাজির না হয় তাহলে আদালত উক্ত মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারবেন। এটা বলা হয়েছে বিধি 3-এ, 9 আদেশের বিধি 3। এরপরে বলা হয়েছে, মোকদ্দমার শুনানির দিন বিবাদী হাজির কিন্তু বাদী অনুপস্থিত থাকলে বিধান হচ্ছে, 1, বিবাদী যদি বাদীর দাবি সম্পূর্ণ বা অংশবিশেষ মেনে না নেয় তাহলে আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিবেন। বিধি 8-এ বলা হয়েছে। আর যদি বিবাদী বাদীর দাবি সম্পূর্ণ বা অংশবিশেষ মেনে নেয় তাহলে সেই অনুপাতে আদালত বিবাদীর বিরুদ্ধে ডিক্রি দান করবেন আর অবশিষ্ট দাবি সম্পর্কে মোকদ্দমা খারিজের আদেশ দিবেন। এটা বিধি 8-এ বলা হয়েছে। এখন প্রতিকারটা কি, গড় হাজিরার ক্ষেত্রে কি কি প্রতিকার আছে, প্রতিকারটা দেখছি। এটা 1 নাম্বার,
দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 4 বিধি অনুযায়ী, 9 আদেশের 4 বিধি অনুযায়ী এই আদেশের 2 ও 3 বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজ হলে তামাদি সাপেক্ষে বাদী নতুন মোকদ্দমা দায়ের করতে পারবেন। এরপরে বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 4 বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্ট ফি দিতে না পারলে বা সমন জারির ডাক মাশুল দিতে না পারলে বা উপস্থিত হতে না পারলে বাদী যদি যথেষ্ট কারণ দর্শাতে পারে তাহলে আদালত কোনো মোকদ্দমা খারিজ বা রদ করতে পারবে। তবে সময়সীমা তামাদি আইনে যেটা বলা হয়েছে, তামাদি আইনের দ্য লিমিটেশন অ্যাক্টের 163 অনুচ্ছেদ অনুযায়ী খারিজের আদেশ প্রদানের 30 দিনের মধ্যে তা রদ করার জন্য আবেদন করতে হবে, উইদিন 30 days। এরপরে রিভিউর ব্যাপারে বলা হয়েছে 9 আদেশের 8 বিধি অনুযায়ী প্রদত্ত খারিজের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, তবে রিভিউ আবেদন করা যাবে। এটা বলা হয়েছে 9 আদেশের 8 বিধিতে। এ ব্যাপারে সময়সীমাটা কি? এ ব্যাপারে সময়সীমা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 47 আদেশের 1 বিধি অনুযায়ী খারিজ আদেশ প্রদানের 90 দিনের মধ্যে, উইদিন 90 days, 90 দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। এরপরে আমি যাচ্ছি রিভিশন। 9 আদেশের 3 বিধি অনুযায়ী, 9 আদেশের 3 বিধি অনুযায়ী প্রদত্ত খারিজের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যায় না, তবে দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী রিভিশন করা যাবে। এরপরে বাদীর ত্রুটির জন্য তার বিরুদ্ধে ডিক্রি হলে মোকদ্দমা চলবে কিনা। 8 বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজ হলে বাদী নতুন মোকদ্দমা দায়ের করতে পারে না, তবে উক্ত খারিজের আবেদন রদ করার জন্য আবেদন করতে পারবে। এটা বলা হয়েছে বিধি 9। সময়সীমাটা কি এই ব্যাপারে? সময়সীমা হচ্ছে তামাদি আইনের 163 অনুচ্ছেদ অনুযায়ী খারিজের আদেশ প্রদানের 30 দিনের মধ্যে, উইদিন 30 days, তা রদ করার জন্য আবেদন করতে হবে। এরপরে আমি যাচ্ছি সরাসরি খারিজ রদ কিভাবে করা হয়। 9 আদেশের 9 ক বিধি অনুযায়ী 9 বিধিতে বা অন্য কোনো বিধিতে যাই থাকুক না কেন, বিলম্ব পরিহার বা মোকদ্দমা দ্রুত নিষ্পত্তির জন্য বাদীকে পর্যাপ্ত কারণ প্রদর্শনের জন্য সাক্ষ্য উপস্থাপনের সুযোগ না দিয়ে মোকদ্দমা খারিজের আদেশ সরাসরি রহিত করতে পারবে, কিন্তু এর জন্য বাদীকে 1000 টাকা পর্যন্ত দেওয়ার জন্য আদেশ দিতে পারবে। তবে 8 বিধি অনুযায়ী 8 বিধির অধীনে মোকদ্দমা খারিজ হলে 30 দিনের মধ্যে এফিডেভিট সহ আবেদন করতে হবে, অথবা আদালত খারিজের আদেশ রহিত করবেন না। এছাড়া এই বিধির অধীনে একাধিকবার খারিজের আদেশ রহিত করা যাবে না। গড় হাজিরার উপযুক্ত কারণ কি? গড় হাজিরার উপযুক্ত কারণগুলো বলছি। এক হচ্ছে উকিলের অপারগতা। উকিল যদি ভীষণ অসুস্থ থাকেন তাহলে কোনো পক্ষের অনুপস্থিতির জন্য তা উপযুক্ত কারণ হিসাবে বিবেচিত হতে পারে। 2 নম্বর, উকিলের যদি ভুল পরামর্শ থাকে, অর্থাৎ
উকিলের ভুল পরামর্শের কারণে কোনো পক্ষের অনুপস্থিতির উপযুক্ত কারণ হিসেবে বিবেচিত হতে পারে। এরপরে দুর্যোগ বা কোনো দুর্ঘটনা যদি হয়, যেমন প্রাকৃতিক কোনো দুর্যোগ বা কোনো দুর্ঘটনার জন্য কোনো পক্ষের অনুপস্থিতি উপযুক্ত কারণ হিসেবে বিবেচিত হতে পারে। তারপরে 4 নম্বর, সাক্ষীদের উপস্থিতি নিশ্চিতকরণে যদি বিলম্ব হয়, অর্থাৎ সাক্ষীদের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য হাজির হতে বিলম্ব হলে তা উপযুক্ত কারণ হিসেবে বিবেচিত হতে পারে। 5 নম্বর, অসুস্থতার ব্যাপারে যদি কোনো পক্ষ এমন অসুস্থ হয় যার পক্ষে হাজিরা